রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না, ঘোষণা ট্রাম্পের। বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় মিয়ানমার জান্তা, অভিযোগ যুক্তরাষ্ট্রের। পিয়ংইয়ং নেইপিদের ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা। এবার ঘূর্ণিঝড় বুলাওয়ের কবলে ফিলিপিন, 4 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। সুপার টাইফুন রাগাসার প্রভাবে তাইওয়ানে এখনো নিখোঁজ অনেকে। এবং মালদ্বীপ ভ্রমণে যাওয়া বাংলাদেশের জন্য বিশেষ সতর্কতা জারি, বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে মানা, হতে পারে জরিমানা সহ 25 বছর পর্যন্ত কারাদণ্ড। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। একই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত 1 বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক, তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। ডে 1 থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী বিশ্বমহল। নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক আলোচনাগুলোতে গুরুত্ব পাচ্ছে ভোটের প্রসঙ্গ। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে জাতিসংঘের সাইডলাইনে উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে জাতির নতুন গতিপথ নির্ধারণ করেছে দেশের যুব সমাজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। Half the population are 180, 90 million are under the age of 27. It's a very young population. It tells us something. Last year,
In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা OHCHR এর আয়োজনে সবার জন্য মানবাধিকার সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন। Freedom to abuse, freedom to say anything, a massive way. So where does our freedom go? Which freedom are we protecting now? স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষি খাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। পরে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়নের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সফরের চতুর্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরে এসে চতুর্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি 3টি দ্বিপাক্ষিক বৈঠক এবং 3টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন। এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে মাইক্রোসফট। আর এমন অবস্থার মধ্যেও গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। একদিনে নিহত হয়েছেন আরও 43 জন। মৃত্যুপুরী গাজায় এখনও অবরুদ্ধ প্রায় 10 লাখ ফিলিস্তিনি। বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি সেনারা বোমা ও ট্যাঙ্কের গোলা ছুটতে ছুটতে প্রবেশ করে গাজা সিটিতে। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। আজ জাওয়াইদা এলাকায় একই পরিবারের 11 সদস্য প্রাণ হারান। জীবন বাঁচাতে শহর ছেড়ে যাওয়ার পথ নেই, আবার থাকারও নিরাপদ আশ্রয় নেই। এমন পরিস্থিতিতে দুর্বিষহ দিন কাটছে উপত্যকাটির বাসিন্দাদের। এর মধ্যে ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। তবে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি ট্রাম্প। পশ্চিম তীর দখলের পরিকল্পনা উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আগেই সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। দখলকৃত বসতিগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচারিক আদালতও। অন্যদিকে টেক জায়ান্ট মাইক্রোসফট ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটের জন্য দেয়া কিছু ক্লাউড কম্পিউটিং ও এআই সেবা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ফিলিস্তিনিদের ওপর নজরদারির কাজে তাদের প্ল্যাটফর্মটি নীতি পরিপন্থীভাবে ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েলি সেনারা ফোন আলাপ রেকর্ড, বিশ্লেষণ, এমনকি বিমান হামলার নির্দেশনা দিতেও মাইক্রোসফটের সেবা ব্যবহার করেছে বলেও বেরিয়ে এসেছে অনুসন্ধানে। এদিকে ইসরায়েলি হাউথির ড্রোন হামলার প্রতিবাদে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইসরায়েলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহুর এই পরিকল্পনা জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে বলে জাতিসংঘে দেয়া ভাষণে বলেছেন তিনি। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেন মাহমুদ আব্বাস। আর ভবিষ্যতে গাজা শাসনে হামাসের ভূমিকা থাকবে না বলেও জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনের 3য় দিন ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অভিযোগ করে বলেন, প্রায় 2 বছর ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।
ভাষণে আব্বাস বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে। এতে দখলকৃত জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেও ধ্বংস করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানান মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজার শাসন কার্যে সংগঠনটির কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেন। গাজার প্রশাসনিক কমিটির কাছে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব দেয়া এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতেরও দাবি জানান মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধ বন্ধ, শর্তহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত, দুপক্ষের সব জিম্মি ও বন্দীর মুক্তি, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান আব্বাস। কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের পক্ষে আওয়াজ তোলা প্রতিটি গোষ্ঠীকেও। এবারে জাতিসংঘ ভাষণে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের জান্তা সরকার উত্তর কোরিয়া থেকে বোমা ও গাইডেন্স কিট কিনে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওয়াশিংটনের। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান আর ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে। মিয়ানমারের জান্তা ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতে প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক নাগরিক। আর দেশটির জান্তা বাহিনীকে উত্তর কোরিয়া অস্ত্র সরবরাহ করে আসছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। এরই জেরে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপের লক্ষ্য উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়ন বন্ধ করা এবং মিয়ানমারে সেনাদের হাতে বেসামরিক স্থাপনায় নির্বিচার হামলার পথ রোধ করা। অন্যদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, মিয়ানমার ভিত্তিক রয়্যাল শুয়েলেই কোম্পানি লিমিটেড এবং এর পরিচালক সহ আরও দুজনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এছাড়া চীনের বেইজিংয়ে অবস্থানরত উত্তর কোরিয়ার অস্ত্র কোম্পানি কেওএমআইডির উপপ্রতিনিধি কিম ইয়ং জু সরাসরি এই অস্ত্র বিক্রির সঙ্গে সমন্বয় করেছেন। চোলুং নামের আরেক অভিযুক্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার করতেন বলেও অভিযোগ ওয়াশিংটনের। তিনি পিয়ংইয়ংয়ের গোয়েন্দা সংস্থার সদস্য বলেও জানা গেছে। উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি সরাসরি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য হুমকি বলে মনে করেন অর্থ দপ্তরের কর্মকর্তারা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। টিকটক নিয়ে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। অ্যাপের মার্কিন অংশের মালিকানা যাবে নতুন বিনিয়োগকারীদের হাতে। সুরক্ষিত থাকবে ব্যবহারকারীর তথ্য। সুপার টাইফুন রাগাসার পর এবার নতুন ঘূর্ণিঝড় বুয়ালয়ের কবলে ফিলিপিন্স। দেশটির বিভিন্ন শহরে আঘাত এনেছে এই ঝড়টি। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এদিকে রাগাসার প্রভাবে বিধ্বস্ত তাইওয়ানে নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। স্থানীয় সময় শুক্রবার ফিলিপিন্সে আঘাত হানে ঘূর্ণিঝড় বুয়ালয়ে। শুরুতে প্রবল শক্তিশালী থাকলেও এদিন সকালে তা দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়। এর প্রভাবে মিসবাতে ও অর্মক শহর সহ বহু গ্রাম প্লাবিত হয়। বুয়ালয়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর, উড়ে গেছে বিদ্যুতের খুঁটি ও টিনের ছাউনি। উপকূলবর্তী এলাকা থেকে আগে থেকেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে। উদ্ধার করা হয়েছে প্রবীণ ও শিশুদেরও। ঘরবাড়ি ভেঙে পড়ায় অনেক পরিবার এখন আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এর আগে সুপার টাইফুন রাগাসা প্রথম আঘাত হানে দেশটিতে। আগের ক্ষতি সামলানোর আগেই নতুন ঝড় এসে তাদের দুর্দশা বাড়িয়ে দিচ্ছে বলে জানান স্থানীয়রা। এদিকে রাগাসার তাণ্ডব থেকে এখনো পরিত্রাণ মেলেনি চীনের। অনেকে চোখের সামনে ডুবে যেতে দেখেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। জানান 10 বছরের ব্যবসায় এমন ক্ষতির মুখে পড়েননি তারা। তাইওয়ানেও রাগাসার ধ্বংসের চিত্র একই। কাদা ও ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। প্রবল কাদা পানির মধ্যে ভারী যন্ত্র দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের অধিকাংশই ছিলেন বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম। এখনও পাহাড়ি বাঁধ ভেঙে নতুন করে বিপদের আশঙ্কা থাকায় সতর্কতা জারি রয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা নিয়ে আরও এক ধাপ এগুলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী টিকটকের মার্কিন কার্যক্রম নতুন পরিচালনা পর্ষদের অধীনে যাবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ওরাকল, সিলভার লেক ও আবুধাবি ভিত্তিক MGX যৌথভাবে টিকটকের মার্কিন কার্যক্রম 45% অংশীদারিত্ব পাবে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে জনপ্রিয় এই অ্যাপটি চালু থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির ফলে টিকটকের মূল্য দাঁড়াবে প্রায় $14 বিলিয়ন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী টিকটককে তার মার্কিন ব্যবসা বিক্রি করতে হবে অথবা নিষিদ্ধ হতে হবে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, বিচার বিভাগ প্রেসিডেন্টের কাছে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত 120 দিন এই আইন কার্যকর হবে না। বিদেশি নিয়ন্ত্রণের কারণে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ বলে জানায় হোয়াইট হাউস। টিকটকের মালিক বাইট ড্যান্স সরাসরি চুক্তি বা নির্বাহী আদেশ নিয়ে মন্তব্য না করলেও 19 সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটক চালু রাখতে তারা আইনের নিয়ম মেনে কাজ করবে। এদিকে ট্রাম্পের দাবি, বিষয়টি নিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন এবং অনুমোদন পেয়েছেন। আমার প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। আশা করি তিনিও আমাকে যথেষ্ট সম্মান করেন। আমরা টিকটক সহ আরো অনেক বিষয়ে কথা বলেছি, তবে টিকটক নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং তিনি আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। এখন এটি পরিচালিত হবে মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানির মাধ্যমে। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না, আমি কল্পনাও করি না। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী টিকটকের মার্কিন কার্যক্রম নতুন পরিচালনা পর্ষদের অধীনে যাবে। সুপারিশ, অ্যালগোরিদম, সোর্স কোড ও কন্টেন্ট মডারেশন সিস্টেমও নতুন মালিকদের হাতে থাকবে। নিরাপত্তা কার্যক্রম তদারকি করবে ওরাকল, পাশাপাশি তারা কম্পিউটিং পরিষেবাও দেবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ওরাকল, সিলভার লেক ও আবু ধাবি ভিত্তিক MGX যৌথভাবে টিকটকের মার্কিন কোম্পানিতে 45% অংশীদারিত্ব পাবে। নতুন চুক্তি কার্যকর হলে মার্কিন ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি হোয়াইট হাউসের। রাইসা জান্না, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আমদানি করা ওষুধের উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 অক্টোবর থেকে এটি কার্যকর করা হবে। তবে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ করেছে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না। হোয়াইট হাউসের দাবি, সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদন বাড়বে এবং গুরুত্বপূর্ণ ওষুধের সাপ্লাই চেইন শক্তিশালী হবে। শুল্ক এড়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্রে $কয়েকশো বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। তবে শিল্প সংগঠনগুলো বলছে, এ ধরনের শুল্ক বিনিয়োগ পরিকল্পনা ব্যাহত করবে এবং ভবিষ্যতে চিকিৎসা ও ওষুধ উদ্ভাবনে নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘ 6 বছর পর হোয়াইট হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে অসাধারণ সাক্ষাৎ হিসেবে আখ্যা দিয়েছেন। এরদোয়ানের সঙ্গে আলোচনায় তিনি ইঙ্গিত দিয়েছেন, নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে। এমনকি F-35 যুদ্ধবিমান কেনার পথও খুলতে পারে। তবে শর্ত রেখেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। এ সময় বেসামরিক পারমাণবিক শক্তি খাতে কৌশলগত সহযোগিতার চুক্তিও সই হয়েছে। হোয়াইট হাউসে প্রায় 6 বছর পর পা রাখলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট ট্রাম্প উষ্ণ অভ্যর্থনা জানান তুর্কি নেতাকে। ওভাল অফিসে পাশাপাশি বসে ট্রাম্প তাকে খুব শক্ত মনের মানুষ বলে উল্লেখ করেন এবং দাবি করেন তার প্রশাসনে যুক্তরাষ্ট্র ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এরদোয়ান ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সুবিধা আদায়ের কৌশল চালাচ্ছেন বলে জানান বিশ্লেষকরা। শিগগিরই তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনায় ট্রাম্প মূল চাপ প্রয়োগ করেছেন রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে। ইউক্রেনের যুদ্ধ চালাতে মস্কোর তহবিলের অন্যতম উৎস এই তেল বিক্রি। ইউরোপের রাশিয়ার তেলের বড় ক্রেতাদের তালিকায় আছে তুরস্কের নাম। একই সঙ্গে অস্ত্র চুক্তি ও অর্থনৈতিক সমঝোতার প্রসঙ্গও এসেছে আলোচনায়। সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, এরদোয়ান F-35 যুদ্ধবিমান কিনতে পারবেন। এছাড়া বৈঠকের পর তুরস্কের জ্বালানি মন্ত্রী ঘোষণা দেন, বেসামরিক পারমাণবিক শক্তি খাতে কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান, এটি কেবল শক্তি খাতেই নয়, দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আরও গভীর করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে 1000-এর বেশি শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি। প্রশ্নবিদ্ধ প্রেসিডেন্টের বিনামূল্যে খাদ্য কর্মসূচি। রাশিয়ার মস্কোতে শুরু হয়েছে ওয়ার্ল্ড অ্যাটমিক উইক। বৈশ্বিক জ্বালানি সংকট আর জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতের শক্তির নানা সমাধান নিয়ে আলোচনা করছেন গবেষকরা। নিউক্লিয়ার পাওয়ার, নবায়নযোগ্য শক্তি, এমনকি ফিউশন টেকনোলজির মতো নতুন দিগন্ত নিয়েও চলছে সেশন ও আলোচনা। রাশিয়া থেকে ওমর ইনানের রিপোর্ট।
রাশিয়ার পরমাণু শিল্পের ৮০ বছর পূর্তিতে পর্দা উঠল ওয়ার্ল্ড অ্যাটমিক উইকের। বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। নিরাপদ ও টেকসই জ্বালানি ব্যবস্থার জন্য শুধু সৌর ও বায়ু শক্তি নয়, বরং নিউক্লিয়ার পাওয়ারকেও সমন্বিতভাবে ব্যবহারের উপর জোর দেন তারা। বক্তারা জানান, নিউক্লিয়ার এনার্জি গ্রিডে দেবে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ, আর সৌর ও বায়ু দেবে নবায়নযোগ্য শক্তির পরিপূরক। ফিউশন এনার্জি যদি আয়ত্তে আনা যায়, তাহলে সেটাই হতে পারে মানবজাতির নিরাপদ ও সীমাহীন শক্তির উৎস। বর্তমান গবেষণা অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা আর দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে সেশনে। স্মল মডুলার রিঅ্যাক্টর বা SMR প্রযুক্তি ছোট শহর, প্রত্যন্ত অঞ্চল কিংবা শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য আন্তর্জাতিক মানদণ্ড, নিরাপত্তা বিধি ও সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন আলোচকরা। এছাড়া কিভাবে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বড় প্রযুক্তি প্রকল্প শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, বরং পুরো অঞ্চলের নগরায়ন, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা পাল্টে দিতে পারে, সেই বিষয়ও উঠে আসে আলোচনায়। রাশিয়ার পরমাণু শিল্পের ৮০ বছর পূর্তিতে পর্দা উঠল ওয়ার্ল্ড অ্যাটমিক উইকের। প্রথম দিনের সেশনের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে ভবিষ্যতে টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পরমাণু শক্তি, নবায়ন শক্তি এবং নতুন প্রযুক্তি কিভাবে একসঙ্গে এগোনো যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, এই দুটোর সমাধান একসঙ্গেই এই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে হতে পারে। রাশিয়ার মস্কো থেকে ওমর ইনান, সময় সংবাদ। শীতের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ হাই কমিশন। বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য, রান্না করা খাবার নিয়ে দেশটিতে প্রবেশ না করতে বলা হয়েছে এক বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী মালদ্বীপে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তার সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানা সহ সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে দেখব বিস্তারিত। প্রতি মাসে মালদ্বীপ ভ্রমণ করেন অনেক বাংলাদেশি। এবার দেশটিতে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে দেশটির বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মালদ্বীপের ভ্রমণের সময় বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য কিংবা রান্না করা খাবার বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী দেশটিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তার সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানার পাশাপাশি সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই পরিস্থিতি এড়াতে দেশে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়েছে হাই কমিশনের পক্ষ থেকে। যখন আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসবেন, এখানকার এয়ারপোর্টের কিছু বিধিনিষেধ রয়েছে বা এখানকার যে আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় যে পণ্যগুলি আছে সেগুলো আপনারা আনবেন না। এটি যদি আপনারা নিয়ে আসেন তাহলে এখানে অধিক পরিমাণে আপনারা কিন্তু জরিমানা এবং অন্যান্য শাস্তির আওতায় চলে আসবেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের সুনাম রক্ষায় মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে হাই কমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। আন্তর্জাতিক সময়। ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রদেশে স্কুলের খাবার খেয়ে ১,০০০-এর বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রেসিডেন্ট সুবিয়ান্টোর বহুল আলোচিত বিনামূল্য খাদ্য কর্মসূচির নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ। জানুয়ারি থেকে কর্মসূচি চালুর পর এখনও পর্যন্ত ৬,৪৫০ শিশুর খাদ্যে বিষক্রিয়ার রেকর্ড পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়েস্ট জাভার ব্যান্ডাং শহরে সরকার কর্তৃক বিনামূল্যে দেয়া খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শত শত শিক্ষার্থী। একসঙ্গে এত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের জরুরি বিভাগে দেখা দেয় প্রচণ্ড ভিড়। ভেঙে পড়ে স্থানীয় চিকিৎসা ব্যবস্থা। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের ওই জায়গায় ছোট ছোট হাসপাতালে স্থান না পেয়ে অনেককে নিকটবর্তী সিলিলন সরকারি হাসপাতালে পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ। আমার প্রচণ্ড পেট ব্যথা করছে, মাথা ধরে আছে এবং গলায়ও অনেক অস্বস্তি। আমি কল্পনাও করতে পারছি না ওই সময়টা আমার কেমন লেগেছে যখন শুনেছি আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্ট প্রাবোওর বিনামূল্যে পুষ্টিকর খাবার কর্মসূচির আওতায় এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও সুলাওয়েসিতে প্রায় ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়। জানুয়ারি থেকে এই কর্মসূচি চালুর পর এখন পর্যন্ত ৬,৪৫০ শিশুর খাদ্যে বিষক্রিয়ার রেকর্ড পাওয়া গেছে। কর্মসূচি
কর্মসূচিটির আওতায় এখন প্রতিদিন 2 কোটির বেশি শিশুকে খাবার দেয়া হচ্ছে, আর বছর শেষে তা 8 কোটি 30 লাখে পৌঁছানোর লক্ষ্য ধরা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বেশি পরিমাণ খাবার প্রস্তুতের চাপ থাকায় রাতেই রান্না শুরু হয়, আর খাবার পরিবেশনের পদ্ধতিও অনেক সময় অনুপযুক্ত থাকে। এই বিষয়ে গভর্নর দিদি জানান, গরম খাবার সরাসরি ট্রেতে তুলে ঢেকে রাখার কারণে তা দ্রুত নষ্ট হয়। দেশটির পুষ্টি সংস্থার প্রধান জানান, যেসব রান্নাঘর থেকে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে সেগুলো এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় জনগণের আস্থা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্রাজিলে বন্দুক হামলায় 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের শিয়ারাতে এক স্কুলে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুলের পার্কিংয়ের বাইরে থেকে গুলি চালায় অস্ত্রধারীরা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। খবর পেয়ে সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে মাদকদ্রব্য, একটি ওজন মাপের স্কেল এবং প্যাকেজিং সামগ্রী পাওয়া গেছে। সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না, ঘোষণা ট্রাম্পের। বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। এবং এবার ঘূর্ণিঝড় বুয়ালয়ের কবলে ফিলিপিন্স, 4 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। সুপার টাইফুন রাগাসার প্রভাবে তাইওয়ানে এখনো নিখোঁজ অনেকে। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে ফিরছি আবার কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।